হ্যাঁ, এই জন্য আমি আজকে ধরেন টোটাল অঙ্ক করবো হয়তো বা সর্বোচ্চ 5টা থেকে 6টা, কিন্তু এই 5টা থেকে 6টা অঙ্কর মাঝে আমি একেবারে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে সূত্রগুলো ব্যবহার করে আর কিভাবে ওই ট্রিক্সগুলো কাজে লাগাই, বুঝতে পারছেন? এই পদ্ধতিটা যদি খালি আপনি শিখে যান, তাহলে সরল রেখার 3টা অধ্যায়, তারপরে হচ্ছে যে আপনার বৃত্তর 2টা অধ্যায়, 5টা অধ্যায়, কণিকের 3টা অধ্যায়, এই 8টা অধ্যায় আপনার খুব একটা মানে কোনো কিছু মনে হবে না আপনার কাছে, সব কিছু সহজ লাগবে। শুধুমাত্র আপনাকে শিখতে হবে যে ওইগুলো কিভাবে ব্যবহার করে। তো আজকে কথা বলবেন, মানে যারা বুঝবেন না তারা কিন্তু কথা বলবেন যে ভাই এটা কিভাবে করলেন, এটা বুঝলাম না, বা পিছনের যেহেতু আমি সূত্র বা ওই ট্রিক্সগুলো যেহেতু আমি অনেকদিন আগে আমি আপনাদেরকে বলছি, হয়তো আপনাদের অনেকের মনে নাও থাকতে পারে। তো যদি কোনো জায়গায় আপনার মনে না থাকে বা মনে করতে পারতেছেন না, তাহলে সংকোচ করেন না যে ভাই একবার পড়াইছি আবার কি জিজ্ঞেস করব কি না, আবার জিজ্ঞেস করলে ভাই কি মনে করে, এরকম করবেন না। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি প্রয়োজনে ওইটা আবার মনে করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু মাথায় এটুকু রাখেন যে আজকের ক্লাসে যে 5টা প্রবলেম সলভ করব, এই ক্লাসটা আপনাদের জন্য, জ্যামিতির জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে? এই ক্লাসের গুরুত্ব মানে কি বলবো, পরে বুঝতে পারবেন আর কি। তো সবাই তো রেডি আছেন, শুনতে পাচ্ছেন তো, তাই না? একটু সাউন্ড দেন 2-1 জন। ওকে, তাহলে আমি শুরু করি। আমি প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে একবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যদি তারপরেও যদি কেউ না বোঝেন তাহলে বললে আমি আবার রিপিট করব, ঠিক আছে? খুব ভালোভাবে ধরেন এই যে 1 নম্বর একটা ম্যাথ আমি নিছি, আপনাকে মনে রাখতে হবে যে আমি নিজেই ম্যাথ পারি না। আমি এই ম্যাথটা এমনভাবে করব যে আমি নিজেই এই ম্যাথটা পারি না, আমি নিজে এই ম্যাথ কোনোদিন করিনি। তাহলে কিভাবে করব? তাহলে আপনারা এখান থেকে আইডিয়া পাবেন যে যেই নতুন কোনো একটা প্রবলেম বা নতুন কোনো একটা ম্যাথ যদি আপনারা করার চেষ্টা করেন, তাহলে ওই ম্যাথটা কিভাবে চিন্তা ভাবনা করতে হয় বা কিভাবে করতে হয়, এইটা হচ্ছে যে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? এই জন্য আমি এই প্রবলেমটা এইভাবে সলভ করব, যে এমনভাবে করব যে আমি মনে হয় কোনোদিন এই প্রবলেমটা করিওনি, দেখিওনি, ঠিক আছে? ক্যালকুলেটর নেন সবাই, ক্যালকুলেটর যদি হাতের কাছে থাকে রাখেন, অথবা আজকে থেকে আর ক্যালকুলেটর ছাড়া চলবেই না। ওকে, খেয়াল করেন, বলতেছে এত বিন্দুটি এত রেখার উপর অবস্থিত। দেখেন এখান থেকে কি কতটুকু বুঝছেন? আচ্ছা, আপনাদের কাছে কি দেখার উপায় থাকলে একটা কাজ হইতো, যে আমি আপনাদেরকে একটা কাজ দিলাম, এটা পরে আপনারা আমাকে দেখাইতে পারেন, এরকম একটা কাজ হলে ভালো হতো। অবশ্য ফোন সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকলে ছবি তুলে পাঠাইতে পারবেন। যাই হোক, বলছে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তাহলে এইটুকু কথা থেকে আমি কি বুঝলাম? যে এরকম একটা রেখার কথা বলছে, সেই রেখার সমীকরণ কত? এত। এখানে দেখেন সমীকরণটা কত? 6x - y = 1 এই বলছে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তাহলে দেখেন এই যে এই রেখার এটা হলো এই রেখা, আর এই রেখার উপর বিন্দু কত? একটা বিন্দু দেওয়া আছে এ, স্থানাঙ্ক হলো এইটুকু। দেখেন আমি এখান থেকে জাস্ট এইটুকু রিডিং পড়ছি, এইটুকু রিডিং পড়ার পরে এইটুকুর যতটুকু কাজ তা কিন্তু আমি করে ফেলছি। ভাই এটুকু কি সবাই বুঝছেন যে এরকম কেন হলো? হ্যাঁ, এভাবে একটু একটু করে বুঝতে হবে। এবার বলছে যে এবং এত বিন্দুটি এত রেখার উপর অবস্থিত, তার মানে বোঝা যাচ্ছে যে এটা আর একটা বিন্দু, সেই বিন্দুটা অন্য একটা রেখার উপর অবস্থিত। তাহলে এই যে বলছে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে ওই রেখাটা আমি নিই, সেই রেখাটা আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন। আরেকটা বিষয় একটু মনে রাখবেন যে আমরা জ্যামিতি মানে জানি অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। তো আমরা সাধারণত ধরেন আপনারাও পলিটেকনিক্যালে যখন করছেন তখন এরকম অ্যাক্সিস আঁকায় চিত্র আঁকায় তারপরে অঙ্ক করছেন, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই ম্যাথের ক্ষেত্রে যেই প্রবলেমের ক্ষেত্রে আমার অ্যাক্সিস দরকার, আমি কেবল তো সেই জায়গাটাতে অ্যাক্সিস অঙ্কন করব, কিন্তু যেই জায়গায় দরকার নাই সেখানে অযথা আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অঙ্কন করব না। কেননা ওটা করলেই আমরা বিপদে পড়বো, ওটা করলেই আমার বাড়তি ঝামেলাতে পড়তে হবে। তো এখন যে অঙ্কটা আমি পড়তেছি, দেখেন পুরো অঙ্কের ভিতরে একবারও কোনো অ্যাক্সিসের কথা বলেনি, এজন্য আমরা কোনো এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস নেইনি। ঠিক অঙ্কটা রিডিং পড়তেছি, যা বলতেছে তাই করতেছি। এরপরে দেখেন
বললে যে এই রেখার উপর এত একটু বিন্দু, তার মানে আরেকটা রেখা দেওয়া আছে এই যে এটা, সেই রেখার সমীকরণ কত এত, এই যে 2x মাইনাস কত 5y ইকুয়াল টু 5 এবং এটার উপরে একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুর স্থানাঙ্ক কত b k h। এইটুকু অঙ্কর কথা বলছে। এখন আমাকে বলছে যে আচ্ছা এটুকুই, এই যে চিত্রটা অঙ্ক করলাম, আপনারা কি পুরো অঙ্কের কথার সাথে এই চিত্রর একেবারে মিল খুঁজে পাইছেন? সবাই সাউন্ড দেন, সবাই সাউন্ড দেন। বুঝছেন এ পর্যন্ত সবাই? ক্লাসে আছেন না নাই? ওকে, ভেরি গুড। তাহলে এ পর্যন্ত আমরা পড়ার পরে এরকম একটা চিত্র দেখাইলো। এখন আমাকে বলতেছে যে এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। খেয়াল করেন, এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এ কিন্তু আগে একটা বিন্দু ছিল, বি কিন্তু আগে শুধু একটা বিন্দু ছিল, এখন আর বিন্দু নাই। বলতেছি এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখেন এই যে আমাকে আসলে এই যে এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, পুরো অঙ্ক রিডিং পড়ার পরে আমার এইরকম একটা বিষয় এসে দাঁড়াইলো। তাহলে দেখেন আমি বলছিলাম যে জ্যামিতি মানে হলো এইভাবে অঙ্ক রিডিং পড়বেন 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 পড়বেন, এই জায়গায় এসে বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে, এই জায়গায় এসে আপনি বুঝে যাবেন। এরপরে আপনাকে উল্টা দিকে কাজ করতে হবে, কাজ করে 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 তার সলিউশনে পৌঁছতে হবে। তাহলে এই পুরো অঙ্ক পড়ে আমরা এই জায়গায় এসে কি বুঝতে পারলাম? এই জায়গায় এসে আমরা বুঝতে পারলাম যে এ বি রেখার সমীকরণ বের করতে বলছে। এই জায়গাটাতে এসে আমরা বুঝলাম যে এ বি রেখার সমীকরণ বের করতে বলছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য 6 জোড়া সূত্র পড়ছি। সরল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমরা 6 জোড়া সূত্র পড়ছি। এখন আপনাদের ভিতরে কেউ একজন কি বলতে পারবেন যে ওই 6 জোড়ার ভিতরে মানে এই সরল রেখার সমীকরণ যে নির্ণয় করতে বলল, এই সরল রেখাটা আসলে দেখতে কেমন? ওই 6 জোড়ার ভিতরে কি কমন পড়ে নাকি? একটু বলেন তো আমাকে। একটু দেখেন মনে করতে পারেন কিনা যে ভাই সূত্রতে এরকম চিত্র দেখছিলাম, এটা আসলে ওই জিনিস। ভাই আচ্ছা একজন একজন করে, আমি বলছি যে আজকে আমি বেশি প্রবলেম সলভ করবো না, আজকে আমি 4-5টা প্রবলেম সলভ করবো, কিন্তু এই 4-5টা প্রবলেম দিয়ে আমি এই পুরো অধ্যায় শেষ করবো, 3 অধ্যায় শেষ করবো। একজন বলছে, এটাকে শান্ত ভাই বলছে যে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল। ভাই 1 নম্বর কথা হলো আমি এখানে কোনো অক্ষের কথাবার্তা আমার মুখ দিয়ে উচ্চারণ করিনি, আমি এখানে কোনো অক্ষ অঙ্কনও করিনি, সুতরাং ওইদিকে যাওয়াই যাবে না, সুতরাং ওইটা হবে না। নেক্সট ভাই অন্য কেউ কিছু বলেন। কার সমান্তরাল ভাই, কার সমান্তরাল? আজকের ক্লাসটা এরকমই হবে, মানে আমি আপনাদের মুখ দিয়ে কথা বের করে নেব, আমি বেশি অঙ্ক করব না, এগুলো হলো বেসিক। ভাই এ বির সমান্তরাল তো এখানে কেউ নাই, এখানে তো কেউ কারো সমান্তরাল না। মনে করেন যে একটা চিত্র আমি ওভাবে আঁকছি দেখে আপনার ওরকম মনে হইতেছে, ওই চিত্র তো এরকম হইতে পারতো, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এ বিন্দু হলো এখানে, বি বিন্দু হলো এখানে, এটা থেকে এটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে বলুন তো এটা তো কেউ কারো সমান্তরাল না, সুতরাং এই সমান্তরালও চলবে না ভাই। ভেরি গুড, এইবার হয়েছে। বুঝতে হবে, চিত্র দেখে বুঝতে হবে। দেখেন এখানে সুন্দর করে একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু, এখানে সুন্দর করে একটা বিন্দু দেওয়া আছে বি বিন্দু, ঠিক আছে ভাই? এ বিন্দু আর এটা হলো বি বিন্দু, এই দুই বিন্দুকে আমি দেখেন সংযোগকারী সরল রেখার সমীকরণ আপনাকে নির্ণয় করতে বলছে। সবাই কি বুঝছেন বলেন? এটা যে দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ, সবাই কি বুঝছেন? এই যে আমি বলছিলাম না যে আমাকে আগে নির্ণয় করতে হবে বা বুঝতে হবে যে আমার কাছে চাইছে কি, তার মানে আমরা এখন বুঝে গেলাম যে আমার কাছে এই বি রেখার সমীকরণ চাইছে। তাহলে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, আপনারা বলেন দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করার সূত্র কোনটা? প্রয়োজনে দেখে দেখে বলেন, বা যদি আপনার কাছে সূত্র থাকে, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই ঠিকই কইছে, কিন্তু একটু মিস্টেক হয়েছে। সূত্র হলো x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 y1 মাইনাস y2। যাদের সূত্র মনে নাই আমি ওই সূত্র আবার মনে করে দেবো, যেহেতু আমাদের অনেকদিন একটা গ্যাপ হয়ে গেছে। আমি বলতেছি আজকে বেশি অঙ্ক করব না, কিন্তু আপনাদেরকে
মোটামুটি আজকে সরল রেখার অঙ্ক কিভাবে করতে হয় সেভাবে প্রস্তুত করে নেব আপনাদেরকে। খেয়াল করেন, এটা যদি একটা বিন্দু হয় ভাই, আমাদের আগে লেখা ছিল x1 y1, কিন্তু আজকে কিন্তু কথা বলতে হবে সবাই। স্পিকার না থাকলে স্পিকার নিয়ে বসেন, সবার কাছে আমি জিজ্ঞেস করব। আজকের ক্লাসটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই যে এইরকম একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে সরল রেখার সমীকরণ হয় কি x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। এটা হলো সমীকরণ নির্ণয় করার সূত্র। খেয়াল করেন, x1 আর x2, y1 কোনটা, এটা ও x2 আর y2 কোনটা, এই যে এটা। তার মানে এই যে এই বিন্দু যেটা, সেটা একটা হবে x1 y1 আর একটা হবে x2 y2। এখন আপনি যেটাকে ধরেন কোনো সমস্যা নেই, আপনি এটাকে x1 y1 ধরতে পারেন, আপনি এটাকে x1 y ধরতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এটুকু আশা করি সবাই বুঝছেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যে আমি 8টা ট্রিক্স আপনাদেরকে বলছিলাম, এখন আপনারা আমাকে বলেন যে 8টা ট্রিক্স ভিতরে একটা ট্রিক্সে এরকম বলা ছিল যে একটা সমীকরণ কখন নির্ণয় সমীকরণ হয়। বলেন এই সংক্রান্ত আমি কোন ট্রিক্স বলছিলাম, কার মনে আছে? ভেরি গুড, দুইজন বলছে। আমরা জানি যে একটা সমীকরণ তখনই নির্ণয় সমীকরণ হবে যখন এক্স এবং ওয়াই ছাড়া কোনো অজানা মান থাকবে না। তাহলে ভাই দেখেন, এই যে কথার কথা, এই সমীকরণটা যদি আমি নির্ণয় সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে শুধুমাত্র এই এক্স আর শুধুমাত্র এই ওয়াই ছাড়া সব কিছুর মান আমাকে এখানে বসাই দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা যদি এটার ক্ষেত্রে চলে যাই, এখন আমরা তো নির্ণয় করবো আসলে এটার সমীকরণ। এগুলো মুছে দিই। এখন যদি আমি এটার ক্ষেত্রে যদি সরল রেখার সমীকরণ নির্ণয় করি, তাহলে এই যে এ বিন্দু আর বি বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ কি হবে, এক্স মাইনাস এইচ মাইনাস এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, এইচ মাইনাস কে ইকুয়াল টু ওয়াই মাইনাস কে মাইনাস এই যে এখানকার এইচ। এইটা কি সবাই বুঝছেন যে আমি এখান থেকে কিভাবে লিখলাম? এটা সবাই বুঝছেন? না বুঝলে কথা বলেন। গুড গুড। তাহলে ভাই দেখেন, এখন কিন্তু এটা নির্ণয় সমীকরণ হওয়ার জন্য আমাদের কিন্তু এই এক্স আর এই ওয়াই ছাড়া সবার মান বের করতে হবে। সবার মান বের করে আমাকে এখানে বসাইতে হবে, তাহলেই আমার এটা নির্ণয় সমীকরণ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এই যে 1 নম্বর সমীকরণটা নির্ণয় সমীকরণ হওয়ার জন্য কয়টা জিনিসের মান দরকার, সবাই বলেন। কি কি ভাই? কারোর কাছে কি মনে হইতেছে যে 4টা জিনিসের মান দরকার? না, 2টা জিনিসের মান দরকার। তাহলে দেখেন, মনে করেন যে আমরা কিছুই জানি না। আমি কিন্তু কইছি যে কোনো কিছু এই অঙ্কটা করার সময় আমি নিজেই জানি না যে এই অঙ্কটা কিভাবে করতে হবে। আমি প্রথমে অঙ্ক পড়ার পরে এরকম একটা চিত্র হইলো, তারপরে আমি চিন্তা করলাম যে আমি সরল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য যে 6 জোড়া সূত্র জানি, তার ভিতরে এটা নির্ণয় করার জন্য কোন সূত্রটা কাজে লাগে। তো তারপরে আমি বুঝে গেলাম যে এ বিন্দু আর বি বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ, তারপরে আমি লিখলাম। লেখার পরে আমি কিন্তু কিছুই জানি না, আমি নিজেকে প্রশ্ন করতেছি যে তুমি কি নির্ণয় সমীকরণ? তখন ও বলতেছে যে না ভাই, আমি নির্ণয় সমীকরণ না। কেন না? ও বলতেছে যে কেন, আমি তো বলে দিছি এক্স আর ওয়াই ছাড়া যদি কিছু থাকে তাহলে আমি নির্ণয় সমীকরণ হই না। তখন আমি আবার প্রশ্ন করলাম যে তাহলে আমি কি করব? তখন ও আমাকে বলতেছে যে ভাই, যেগুলো অজানা জিনিস আছে সেগুলোর মান বের করে এখানে বসান, তাহলে আমি নির্ণয় সমীকরণ হব। তা আমি তো সেটাও জানি না যে অজানা জিনিসের মান কেমনি কি কোথা থেকে। তা আমি ওরে আবার জিজ্ঞেস করলাম যে ভাই, অজানা জিনিসের মান কি, এগুলো কেমনি বের করে? তখন ও আমার কইতেছে যে ফয়নির ঘরের ফয়নি, তোরে আমি শিখাইছিলাম 2টা অজানা জিনিসের মান বের করার জন্য 2টা সমীকরণের প্রয়োজন হয়। কি মনে পড়ছে সবার? ওকে। তা আমি তো ভাই 2টা সমীকরণের প্রয়োজন হয়, এই 2টা সমীকরণের কই পাবো? আমি তো সেটাও জানি না। পরে আমি মনে করেন যে বেহায়ার মতো আবার প্রশ্ন করলাম যে 2টা অজানা জিনিসের ভাই মান আবার কেমনি বের করে? তো ও আমারে বলতেছে 2টা অজানা জিনিসের মান বের করার জন্য 2টা সমীকরণের প্রয়োজন হয়, 2টা সমীকরণ বানা। পরে আমি তো তাও বুঝি না, আমি আবার জিজ্ঞেস করলাম যে 2টা সমীকরণ কিভাবে বানাবো? ও আমারে কইতেছে 2টা সমীকরণ বানানোর জন্য 2টা শর্তের প্রয়োজন হয়, আর 2টা শর্ত অঙ্কের ভেতর দেওয়া থাকে। এখন আমারে কইতেছে কানা ওই অঙ্কের ভেতর খুঁজে দেখ যে 2টা শর্ত কই দেওয়া আছে। বুঝছেন, আমি কিন্তু কিছু বুঝি না বা আমি কিন্তু কিছু পারি না। আমি শুধু ওদেরকে প্রশ্ন করব, ও আমাকে আনসার বলে দিবে। তাহলে এখন চলেন, আপনারা 15 জন আর আমি একজন, এই 16 জন এই পুরো অঙ্কের ভিতরে
পড়ে এখন আমার কাজ হলো দুইটা শর্ত খুঁজে বের করা, যেই দুইটা শর্ত থেকে দুইটা সমীকরণ পাবো। তো আমি খোঁজার আগে আপনারা 15 জন একটু খুঁজে বলেন যে ওই দুইটা শর্ত কোথায়, আপনারা কি খুঁজে পান কিনা দেখেন। পুরো অঙ্কের ভিতর দুইটা শর্ত খুঁজে বের করেন। পাইছেন কেউ? বলেন বলেন ভাই, কোনটা শর্ত? বলেন বলেন। ভেরি গুড, ভেরি গুড। এই যে হ্যাঁ, ডক্টর পাল, না এটা কি প্রোনাউন্সিয়েশন পাল হবে না কি হবে ভাই আপনার নামের? পালি, হ্যাঁ। তাহলে এই যে ভাই কিন্তু ধরে ফেলছে, দেখেন দুইটা সমীকরণ দেওয়া আছে, কিন্তু ওই দুইটা সমীকরণের ভিতরে তো এইচ কে নাই। ওই দুইটা সমীকরণ সারা জীবন সমাধান করলে তো এইচ কে এর মান বেরোবে না। এজন্য আমরা মনে করেন যে খুঁজে পাইতেছি না, তখন ওরা আমাদেরকে বলে দিছে কেন, ও আমাকে এখন বলতেছে ও মানে কে, মানে আমাদের প্রতিপক্ষ কিন্তু এই যে ট্রিক্সগুলো, 8টা ট্রিক্স, ওই 8টা ট্রিক্সগুলো সারা জীবন আপনাকে সহযোগিতা করবে, মানে এটা ম্যাজিক্যাল ট্রিক্স এগুলো। তো এখন ও আমাকে বলে দিচ্ছে আমাকে বলতেছে কেন, আমি কি তোরে শিখাইনি যে একটা সমীকরণ যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দুটা এক্স ওয়াই এর মান হয়? এটা কি মনে আছে আপনাদের? একটা সমীকরণ যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে তা এক্স ওয়াই এর মান হয়। তাহলে খেয়াল করে দেখেন, এই যে 6x - y, এটা আমি প্রয়োজনে পার করলাম, -1 = 0। এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? এই যে এইচ আর কে বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই সমীকরণ যদি এইচ কে বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা কি জানি একটা সমীকরণ যে দিক দিয়ে যায় সেটা কার মান? এক্স ওয়াই এর মান। সুতরাং এই এইচ আর কেটা এক্স ওয়াই এর মান। তাহলে আমরা লিখতে পারি যে এই 6h মাইনাস এটা হলো কে -1 = 0। অথবা আমরা ক্যালকুলেটর চাপার সময় এই 1টাকে পাশে লেখা লাগবে, আমরা আগের মতো করেই লিখতে পারি। ধরেন এখানেও আমি একটু এডিট করি, যে =1 লিখি, এখানেও =1 লিখি। তাহলে ভাই ধরেন এটা আমার 1 নম্বর সমীকরণ। একটা সমীকরণ কোনো বিন্দু দিয়ে গেলে যে এরকম হয়, আপনারা কি এটুকু বুঝছেন? দেখেন ভাই, আমি এই একটা অঙ্কে এত সময় দিতেছি বা আপনাদের সাথে এত কথা বলতেছি, তারও একটা কারণ আছে। কারণ কি? কারণ আমি সর্বোচ্চ অঙ্ক করাবো 5টা 7টা, এরপর থেকে আমার আর অঙ্ক করা লাগবে না। আমি খালি একটা চিত্র আঁকাবো, চিত্র আঁকায় আপনাদেরকে খালি একটু ইঙ্গিত দিয়ে দেবো, আপনি প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন, প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন। আমার একটা অঙ্কও করা লাগবে না যদি আপনি আজকের ক্লাসটা শুধুমাত্র বোঝেন, ঠিক আছে? এই জন্য আমি এত কথা বলতেছি, আপনাদেরকে একটু সেভাবে গুরুত্ব সহকারে নিতে হবে। তাহলে ভাই একটা সমীকরণ পেয়ে গেছি। আবার কি, এই যে আরেকটা সমীকরণ আছে কত, 2x - 5y = 5। এই সমীকরণটা কোন বিন্দুগামী? এই যে বি কে এইচ বিন্দুগামী। তাহলে এই সমীকরণটা যদি এ বিন্দুগামী হয় তাহলে আমরা লিখতে পারি 2k - 5h = 5। এটা দেওয়া আছে। এখন এটা এই দুটো সমীকরণ, এটাই আমি 2 নম্বর সমীকরণ লিখতে পারতাম, কিন্তু আমি সমীকরণ দুটো একটু সাজাই নেব। কিভাবে সাজা নেব দেখেন, এই সমীকরণের প্রথমে এইচ পরে কে, কিন্তু এখানে প্রথমে কে পরে এইচ, তাই আমি একটু এগুলো সাজাই নেব। যেমন এটাকেও প্রথমে এইচ রাখবো, এই জন্য 5h + 2k = 5। এটা আমার সমীকরণ নাম্বার 2 নম্বর সমীকরণ। এখন দেখেন আমরা কিন্তু খুব সুন্দর করে ক্যালকুলেটর থেকে এইরকম দুইটা সমীকরণ সমাধান করতে পারি। তাহলে আমি লিখে দেব ফরম 1 এবং 2। যারা পারেন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করে আমাকে বলেন যে এইচ এবং কে এর মান কত। যারা পারেন না, হ্যাঁ, এইচ এর মান 1, ওকে, কে এর মান আমি তো ঠিকই লিখছিলাম, এইচ এর মান 5, 1 আর কে এর মান 5। এটা কয়জন বের করতে বলছেন? আমি 30 সেকেন্ড সময় দিতেছি, আপনারা সবাই চেষ্টা করেন ক্যালকুলেটর থেকে। এই ক্যালকুলেটর যাদের আছে, এই ক্যালকুলেটর, তারা করবেন কি, মুড 1 1 2 3 তিনটা চাপবেন, মুডে 3 বার প্রেস করবেন, তারপরে ইকুয়েশন দেখবেন 1 নম্বর ইকুয়েশন, এখানে দেখবেন যে আননোন কত, 2 চাপবেন, এরপরে মান বসাবেন। মানগুলো বসাইতে হয় এভাবে, ax + by = c। এইভাবে সাজায় আপনাকে মান বের করে নিতে হয়। এক্স এর সাথে যা থাকে তাই এর মান, ওয়াই এর সাথে যা থাকে তার বির মান, সির সাথে যা থাকে মানে সি যেটা সেটা সি। তাহলে ক্যালকুলেটর আপনাদের বলতেছে যে এ এর মান কত। তাহলে আমাদের দেখেন এ এর মান কত, এখানে 6, আমি 6 দিতেছি, ইকুয়াল
এবার বলতেছে বির মান কত, এই যে কে এর সাথে কত আছে এখানে -1, -1। এবার বলতেছে C1 এর মান কত, C1 হলো এটা 1, এই যে 1। আবার বলতেছে A2 কত, এই যে -5। আবার বলতেছে বি কত, এই যে কে এর সাথে যত আছে 2, এরপরে 5, এই যে 5 ইকুয়াল দিলাম। এইচ এর মান বেরোলো 1, কে এর মান বেরোলো 5। এখানে যারা আছেন সবাই কি ভাই ক্যালকুলেটর দিয়ে এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করতে পারবেন? সবাই পারবেন? প্রত্যয় ভাই, রাজীব ভাই, নসেন, জান্নাত, রুকসানা, আপনারা কি পারবেন? ওকে, ভেরি গুড। তাহলে ভাই আমরা তো মান পেয়ে গেছি, বলেন তো এবার কি করা লাগবে, আপনারা বলেন তো। হ্যাঁ, ভেরি গুড, অঙ্ক শেষ আমাদের। 1 নম্বর সমীকরণ আমরা শুধু লিখে দিব। এখন এভাবে লিখতে পারেন যে ফ্রম 1 নম্বর সমীকরণ থেকে পাই এই যে x - 1 ডিভাইডেড বাই 1 - 5 ইকুয়াল টু y - 5 ডিভাইডেড বাই 5 - 1। তাহলে দেখেন এখানে -4, এখানে -4, এখানে 4, এখানে কাটাকাটি করলে শুধুমাত্র থাকে -1। এদিকে যদি আর গুণন করি তাহলে x - 1 হয়, ওইদিকে যদি আর গুণন করি তাহলে -y প্লাস 5 হয়। অতএব নির্ণয় সমীকরণ x প্লাস y ইকুয়াল টু 6 আনসার। এই অঙ্কের পুরা A to Z সবাই কি বুঝছেন? ভালো করে একটা জিনিস খেয়াল করছেন যে আমার আগে থেকে কিছুই জানার প্রয়োজন হয়নি। এই অঙ্কটা যে করলাম আমাদের সব, আচ্ছা বলেন, এই যে অঙ্কটা করলাম আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে কে? বলেন তো, এই অঙ্কটা করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করছে কে? রাইট, এই যে ভাই বলছেন। কে বলছেন এটা? রনি দাস নাকি রাজীব ভাই? আমাদের কিন্তু সবচেয়ে বেশি সহযোগিতা করছে ওই 8টা ট্রিক্স। আপনারা কি বলেন, 8টা ট্রিক্সই বেশি সহযোগিতা করছে না? হ্যাঁ, ওরা সবসময় সহযোগিতা করবে আমাদের। আমি যে কটা সূত্র দেখাইছি, এই কটা সূত্র আর ওই 8টা ট্রিক্স, এইটুকু যদি আপনি শুধুমাত্র আয়ত্ত করতে পারেন তাহলে আপনার কাছে এই জ্যামিতি কিছু মনে হবে না। চলেন নেক্সট অঙ্কে যাবো ভাই। ওকে, হ্যাঁ বুঝিনি ভাই, বলেন। শান্ত ভাইয়ের কথা তো আমি বুঝতে পারতেছি না, কথা ঘের ঘের করতেছে, অন্য কেউ বুঝলে একটু বুঝে। না, এই যে 8 নম্বর পর্যন্ত এখানে দেখা যাইতেছে 8টা ট্রিক্সই। আর যদি এক একটা না থাকে তাহলে আমি সেটা লিখে দেব, কিন্তু আজকে এখন পর্যন্ত যে ট্রিক্সগুলো ব্যবহার করছি সবগুলো লেখা দেওয়া হয়েছে। সবগুলো লিখে দেওয়া হয়েছে না এখন পর্যন্ত যেগুলো ব্যবহার করছি? হ্যাঁ, 8টা ট্রিক্সই মোটামুটি, 8টাই, আর বেশি নাই। ওকে, এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাব। কপি, হ্যাঁ অঙ্কটা সবাই একবার রিডিং পড়েন। ওকে, এখন এই অঙ্কটা পড়ব। বলছে একটি সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ। দেখেন এখানে কিন্তু অক্ষদ্বয়ের কথা চলে আসছে, সুতরাং আগের অঙ্কে কোনো অক্ষের কথা বলছিল না, এই জন্য আমি কোনো অক্ষ অঙ্কন করিনি। এখন কিন্তু অক্ষের কথা বলছে, সুতরাং সব রকম কথাবার্তা চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা এখন দুটো অক্ষ অঙ্কন করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এটা ধরে নিলাম এক্স অক্ষ আর এটা ধরে নিলাম ওয়াই অক্ষ। বলছি যে একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ এত বিন্দু, দুইটা অক্ষের মধ্যবর্তী অংশ মানে কি? দুইটা অক্ষের মধ্যবর্তী অংশ মানে হলো এই যে এখান থেকে এটুকু। বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 3, 2 বিন্দুতে, ভালো করে খেয়াল করেন, 3, 2 বিন্দুতে, এরকম একটা বিন্দু। আচ্ছা, বিন্দুটা আমি একটু অন্য জায়গায় দেব। মনে করেন এই যে 3, 2 বিন্দুতে, হ্যাঁ
দেখতেছি 6ই, কিন্তু আমার মুখে আসতেছে বারবার 3, বুঝছেন? 6 লিখছিলামও কিন্তু 6 লিখছিলাম। 6 টু বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়। আবার পড়ি, একটি সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ, একটা সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 6 টু বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়। সরল রেখাটার সমীকরণ নির্ণয় করো। তাইলে ভাই আমাকে কি এই যে এ আর বি, এই যে এ আর বি, এই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছেন আমাকে? হ্যাঁ, এখন আপনারা আমাকে চিত্র দেখে বলেন যে এইরকম সরল রেখার সমীকরণের কোন সূত্র আমরা পড়ছিলাম, একটু বলতে হবে আমাকে, বলেন। এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তার চাইতে কিন্তু এখানে শুধু বিন্দু নাই, আবার অনুপাতও আছে, তার চাইতে আরো প্রায়োরিটি বেশি। দেখেন তো আরেকটা সমীকরণের কথা মনে করতে পারেন কিনা? হ্যাঁ, এটা কিন্তু একটা মানে কি বলবো, এটা কিন্তু একটা অন্যরকম সূত্র। মানে আমি বলছিলাম না 90% অঙ্কে এটা ব্যবহার হবে। তাহলে ভাই যেটা বলছে দুইটা অক্ষ ছেদ করছে, এই সরল রেখার সমীকরণ এরকম দেখতে, এরকম দুইটা অক্ষ কি করে, ছেদ করে। তো আপনাদের কি মনে পড়ছে যে ওই সমীকরণটা এটা? আচ্ছা, ওই সমীকরণটার ক্ষেত্রে কিভাবে লিখছিলাম বলেন তো? যে সূত্র কোনটা ছিল? x/a প্লাস y/b ইকুয়াল টু 1। ঠিক আছে না ভাই? হ্যাঁ, এবার কথা বলেন, এই সমীকরণটা যে লিখলাম, এই সমীকরণটার নির্ণয় সমীকরণ হওয়ার জন্য কার কার মান দরকার? এ এবং বি এর মান দরকার। তাহলে দেখেন এ আর বির যে মান দরকার, তাহলে আমাদের এখানে এ বি নিয়ে কাজ করতে হবে না? কাজ করতে হবে, কারণ যার মান দরকার তাকে নিয়েই তো সমস্যা তৈরি করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে দেখেন আমি লিখতে পারি যে এইটুকু আসলে কত, x/a, মানে আমি বলছিলাম যে এইটুকু হলো এ আর এইটুকু হলো কত, বি। যদি তাই হয় তাহলে এটা হয় আমার a, 0, আর এই বিন্দুটা হয় কত আমার, এই বিন্দুটা হয় আমার 0, বি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন 0b, এখন আমার এ বির মান বের করব, তো এ বির মান পরে বের করি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ভাই এই যে এ বি সমীকরণটা যে দেখা যাচ্ছে, এই এ বি সমীকরণের যে ডাটাগুলো দেওয়া আছে, এই এ বির চিত্রকে আপনার কেমন মনে হয়? আপনারা কি বলতে পারবেন যে এ বির চিত্রকে কেমন, কোন চিত্রের মতো মনে হচ্ছে? এই তো, ভেরি গুড, ভেরি গুড। খালি এভাবে ধরা, আপনি খালি ধরতে পারবেন মানে আপনার অঙ্ক শেষ। অন্তর্বিভক্তির চিত্রর মতো হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, অন্তর্বিভক্তির চিত্রে কয়টা জিনিস ছিল? 4টা জিনিস ছিল। কি? দুই প্রান্তের দুইটা স্থানাঙ্ক, এই যে দেখেন এ প্রান্ত বি প্রান্ত, দুইটা স্থানাঙ্ক, এবং মধ্য কোনো বিন্দুতে ওই বিন্দুর স্থানাঙ্ক এবং ওই বিন্দুর অনুপাত। এই যে দেখেন ওই বিন্দুর স্থানাঙ্ক এবং ওই বিন্দুর অনুপাত দেওয়া আছে। আমি বলছিলাম যে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির চিত্র থেকে যদি সর্বোচ্চ 2টা অজানা মান থাকে তাহলে বের করা যায়। তো খেয়াল করেন, এটা যেহেতু অন্তর্বিভক্তির সূত্র, আমরা জাস্ট শুধু অন্তর্বিভক্তির সূত্রটা ব্যবহার করব, আমাদের যা বের হওয়ার তা বের হয়ে যাবে। চলেন অন্তর্বিভক্তির সূত্র ব্যবহার করি। এটা কত? প্রথমে কি হয়, এক্স, হ্যাঁ প্রথমে হয় কত, এক্স, দাঁড়ান, এটা হলো কত, আমি নামকরণ করে দিই প্রয়োজনে। এটা হলো x1, সরি ওটা এক্স আর হলো ওয়াই। আমাদের ওই অন্তর্বিভক্তির চিত্র কেমন ছিল? এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, এটা ছিল m1, এটা হলো m2। এখন এখানে একটু কথাবার্তা থেকে যায় যে আপনি কাকে x1 y1 এবং কাকে x2 y2 ধরবেন। মনে রাখবেন এই যে এক্স এর পজিটিভ অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার সময় যাকে আগে পাবেন তাকে আগে ধরবেন। মানে আমরা এখন এ জিরোকে ধরবো x1 y1, এটাকে ধরবো x2 y2। তার মানে এটা হলো আমার x1 y1 আর এটা হলো আমার x2 y2। এখন আমরা সূত্র ব্যবহার করব। চলেন সূত্র কি? x মানে কত, 6, তারপরে কত m1 x2, m1 কত, 2, m1 x2 কত, 0, প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, 2 প্লাস 3।
চলেন ক্যালকুলেশন করি। এইটুকু 0, এটা হলো 3 আর 2 5, 5 6 30, 30 যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে a ইকুয়াল টু 10। সবাই কি এ পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পারছি ভাই? হ্যাঁ, কার মনে হয় প্রবলেম হয়েছে? বলেন বলেন। ও আপনি, আচ্ছা আচ্ছা শোনেন ভাই, এজন্য আমি দুঃখিত হচ্ছে যে আপনি না তাহলে আপাতত মানে আজকের ক্লাসটা খুব বেশি ভালো বুঝবেন না। আপনি একটু ভাই থাকেন আমাদের সাথে, আপনি একটু আমাদের ভিডিওটা একেবারে শুরু থেকে একটু কষ্ট করে দেখে নিন, ঠিক আছে? যদি আপনি একবার দেখে নেন তাহলে আশা করি প্রশ্ন করার মতো কোনো জায়গা খুঁজে পাবেন না। তাহলে a ইকুয়াল টু 10, তাহলে আমরা অন্তর্বিভক্তি স্থানাঙ্ক y এর আরেকটা সূত্র জানি, চলেন সেটাতে কি হয়, y ইকুয়াল টু m1 y2, y2 কত আমার b প্লাস m2 3 y1 কত 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন b ইকুয়াল টু কত হয় দেখেন, 3 এর 2 5, 5 দুগুণ 10, 2 দ্বারা যদি কাটি তাহলে কত হয়, b ইকুয়াল টু 5। এই যে ভাই আমি এর মান পেয়ে গেলাম, এই যে আমি বির মান পেয়ে গেলাম। চলেন নির্ণয় সমীকরণ, x বাই 10 প্লাস y বাই 5 ইকুয়াল টু 1। এটাকে যদি একটা সরল ইকুয়েশনের মতো বানাই তাহলে হয় হলো x প্লাস 2y ইকুয়াল টু 10। এটাই হলো আমাদের আনসার। বলেন সবাই কি বুঝছেন? হ্যাঁ ভাই, ওখানে আনসার লেখেন না, ওভাবে কেউ লেখে না। আপনার যদি সময় না থাকে, মনে করেন যে এখনই ঘন্টা পড়ে যাইতেছে অথবা আপনার অনেক অঙ্ক বাকি আছে, ওখানে আনসার লেখা উচিত, তাহলে লেখেন। আশা করি স্যারেরা মার্কস পাবে না, কিন্তু যদি সম্ভব হয় তাহলে ওখানে আনসার লিখবেন না। আমি যে জায়গায় আনসার লিখলাম ওই জায়গাতে আনসার লিখবেন, ঠিক আছে ভাই? একটা ফোন রিসিভ করি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে হয় হবে না ভাই, আমি আজকে ওই যে শিমুলতলির দিকে পুলিশ আসছিল, আপনার এই দিকেও আসছিল, তো আমি আগে ভাবসাব একটু বুঝবো, 2-1 দিন অফ রাখতে হবে ক্লাস। আমি মেসেজ দিয়ে জানাই দেবো, বুঝছেন ভাই? যতটুকু পড়াইছি ওই। আচ্ছা কালকে ক্যালকুলাস কোনটা, নতুন ব্যাচের কথা বলতেছেন? আচ্ছা নতুন একটা ব্যাচ কালকে শুরু করার কথা আছে, তো ওরা আসবে, আমি জাস্ট ওদের নাম লিখে নিয়ে ওদের ছাড়িয়ে দেবো। আর পুরাতন আপনারা যারা ছিলেন ভাই, আপনাদেরকে আমি মেসেজ দেবো, ঠিক আছে? ওকে, সালাম আলাইকুম। হ্যাঁ ভাই, আপনারা এই পর্যন্ত বুঝছেন তো সবাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এখানে করছি কি ভাই দেখেন, এই যে লসাগু করছি এই পাশে, এই যে এটা ইকুয়াল টু দেখেন, এখানে লসাগু করছি 10 আর 5 লসাগু কত হয় 10। তাহলে এই 10-10-এর ভিতরে একবার, তার মানে এক্স এর সাথে গুণ হয় কত 1, এক্স প্লাস ওয়াই কয়বার যায় 2 বার, তাহলে এখানে গুণ হবে কত 2y। এ পাশে কত ছিল 1, পরে এক্স প্লাস ওয়াই 10 যদি এটার সাথে গুণ করি, লসাগু মনে পড়ছে না ভাই লসাগুর ব্যাপারটা? ওকে, যাবো সামনের দিকে তাহলে। হ্যাঁ, আরেকটা অঙ্ক নিয়ে আমি দেখেন, আজকে যে কয়টা অঙ্ক করাবো আমি যেভাবে করাইতেছি আপনাকে একেবারে ঠিক সেভাবে একেবারে ওই যে আমি যেভাবে ট্রিক্সগুলোকে প্রশ্ন করে করে অঙ্ক করতেছি, আপনাকেও সেভাবে প্রশ্ন করে 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 অঙ্ক করতে হবে। মানে আপনিও কোনোদিন করেননি, আপনাকে ওরকম প্রশ্ন করে করে অঙ্ক করতে হবে। এই পাঁচটা অঙ্ক করবো আজকে আমি। এই 5টা অঙ্ক একজন সুন্দর করে বুঝে বুঝে ধীরে ধীরে 5 বার করে প্র্যাকটিস করবেন। কয়বার? 5 বার করে। তাহলে নেক্সট ক্লাস থেকে আমার কোনো অঙ্ক করা লাগবে না, আমি শুধু চিত্র আঁকাই দেবো, আপনি অর্ধেকের বেশি অঙ্ক নিজে নিজেই পারবেন। তো এটা তাহলে শুরু করি। ওকে, অঙ্কটা সবাই একবার রিডিং পড়েন, অঙ্কটা সবাই একবার রিডিং পড়েন। পড়ছেন সবাই?
ওকে, তাহলে চলেন আমরা শুরু করি, প্রবলেমটা সলভ করে ফেলি। ওকে, এখন বলছে কি দেখেন, বলছে এত বিন্দুগামী কোনো সরল রেখা, মানে একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যায়। বলছে এত বিন্দুগামী কোনো সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। এই যে অক্ষের কথা বলছে, সুতরাং আমাকে কি করতে হবে, অক্ষ অঙ্কন করতে হবে। তাহলে সব কথাবার্তা বাদ দিয়ে আমি আগে দুটো অক্ষ নেব। ধরলাম এটা হলো আমার এক্স অক্ষ আর এটা হলো আমার ওয়াই অক্ষ। আচ্ছা, বাঁকা হলো বেশি, একটু সোজা করি। এটা হলো আমার ওয়াই অক্ষ। তাহলে বলছে এত বিন্দুগামী কোনো সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। এ এবং বি বিন্দুতে ছেদ করে মানে এক্স ও ওয়াই অক্ষকে ছেদ করে, এরকম সরল রেখা কি এরকম না? এই যে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এখানে এই যে এক্স অক্ষকে বিন্দুতে কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে, আর বলতেছে যে ওয়াই অক্ষকে ছেদ করছে কোন বিন্দুতে, বি বিন্দুতে। এখানে তাই বলছে যে এত বিন্দুগামী কোনো সরল রেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। এই সরল রেখাটা আবার একটা বিন্দু দিয়েও যায়। সেই বিন্দু কোন বিন্দু? -2 -5। খেয়াল করেন, তাহলে এখানে একটা বিন্দু নিলাম -2 -5। তাহলে তোরা যা বললো তাই হয়ে গেল যে একটা সরল রেখা এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এবং তা এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায়। এখন আমাকে বলছে ছেদ করে যেন, আরেকটা কথা বলছে, যেন ও এ প্লাস ও 2OB = 0 হয়। মানে ওরা দিয়ে দিছে ও এ প্লাস 2OB = 0, এটা ওরা দিয়ে দিছে। যেখানে ওটা হলো মূল বিন্দু, এই ওটা হলো মূল বিন্দু, ওই সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আসলে কোন সরল রেখার সমীকরণ নির্ণয় করছে? এই যে এ বি উভয় অক্ষকে ছেদ করছে, এই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে ভাই এখন আপনারা বলেন, এইরকম সরল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করি? সবাই বলেন। বলেন, মনে হচ্ছে না কারো? এখন তো মনে পড়ার কথা ভাই, এটা একটু আগে দেখলাম। হ্যাঁ, এটা একটা কমন সূত্র, সবাই মনে রাখবেন। এই যে এটা উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ, আমি আপনাদেরকে সূত্র দেখাইছিলাম। উভয় অক্ষ ছেদকারী সরল রেখার সমীকরণ, এই যে দেখতে এমন। এটা নির্ণয় সমীকরণ কখন হবে? যখন এ ও বি এর মান আমরা বুঝে যাব। এ এর মান যখন জানবো তখন নির্ণয় সমীকরণ হবে। এই যে দেখেন, এ কতটুকু, এইটুকু হলো এ, আর বি কতটুকু, এই যে এইটুকু হলো বি। এগুলো আমরা আগে থেকেই জানি। এখন আমার দরকার জাস্ট এ বির মান বের করার জন্য আমার এ বি রিলেটেড দুইটা সমীকরণ দরকার। তাহলে দেখেন দুইটা সমীকরণ আমরা কিভাবে বের করতে পারি, খেয়াল করেন। এই যে আগেরটা ধরে নিলাম আমি 1 নম্বর সমীকরণ, এটা ধরে নিলাম আমি 2 নম্বর সমীকরণ। খেয়াল করেন, এই যে ও এ, এই ও এ মানে কত? এ না? তাহলে আমি ফরম 1 1 নম্বর সমীকরণকে এভাবে লিখতে পারি না যে ও এ ইকুয়াল টু কত? এই যে ছোট এ, এই যে এ প্লাস ও বি ইকুয়াল টু কত? এই যে বি। তার মানে লিখতে পারি 2b = 0। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ দরকার, খেয়াল করেন এই সমীকরণটা যায় কোন দিক দিয়ে? এই যে এ বি যে সমীকরণ, সেই এ বি সমীকরণই তো এটা, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এই সমীকরণটা যায় কোন দিক দিয়ে? -2 -5 বিন্দু দিয়ে যায়। তো আমরা কি জানি, একটা সমীকরণ যে দিক দিয়ে যায় তা x এর মান, একটা সমীকরণ যে দিক দিয়ে যায় তা x এর মান। সুতরাং এই যে এ বি সমীকরণটা কোন বিন্দুগামী? -2 -5 বিন্দুগামী। তাহলে আমরা কি লিখতে পারি? -2 / a প্লাস -5 / b = 1। এটার সমীকরণ নাম্বার দেন হলো, এখানে তো 4 নম্বর, 1 নম্বর 2 নম্বর, এটা 3 নম্বর দেন। এই সমীকরণটা 3 নম্বর সমীকরণ দেন, 1 2 3, এটা দেন 4। খেয়াল করেন এই দুটো সমীকরণ বের করে কি সবাই বুঝছেন যে এই যে এইটুকুর পরিমাণ এইটুকুর পরিমাণ? আমি আবার ভালো করে দেখাই যে আমরা জানি কি, এই যে এইটুকুর পরিমাণ হয় কি এ, আর এইটুকুর পরিমাণ হয় কি বি। এখানে x/a যেটা থাকে সেটা হলো x অক্ষ থেকে যতটুকু কর্তন করছে, আর ওয়াই এর নিচে যেটা থাকে সেটা হলো ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটছে। তাহলে আমরা সমীকরণটাকে এভাবে লিখতে পারি যে এইটুকু যদি এ হয়, এইটুকু যদি বি হয়, তার মানে ও এ = a,
ও বি ইকুয়াল টু বি, তাহলে এখানে মান বসালাম ও এ ইকুয়াল টু এ আর 2OB ইকুয়াল টু বি, এটা পাইলাম আমি 3 নম্বর সমীকরণ। আর 4 নম্বর সমীকরণ এ বির সমীকরণ কোনটা ধরছি আমরা, এই যে এটা কোন বিন্দুতে যায়, -2 -5 বিন্দুতে যায়। সুতরাং আমরা জানি যে একটা সমীকরণ যে দিক বা বিন্দুতে যায় তা কার মান, এক্স ওয়াই এর মান। সুতরাং এই যে এক্স এর মান বসাইলাম -2 -5। এখন ভাই দেখেন এই সমীকরণ আর এই সমীকরণ, দুইটা সমীকরণ আমরা কি জানি না যে দুইটা জিনিসের মান বের করার জন্য দুইটা সমীকরণের প্রয়োজন হয়। এখন আমরা 2 নম্বর আর সরি ওটা না, এই যে এটা 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ সমাধান করে এ ও বি এর মান কি সবাই বের করতে পারবো? আমি যদি আর না করাই আপনারা কি দুইটা সমীকরণ সমাধান করতে পারবেন? একটু সবাই বলেন পারবেন তো, কারণ এগুলো ভাই 8 9-এ অহরহ করছেন দুইটা সমীকরণ কিভাবে সমাধান করে, এক জায়গা থেকে মান তুলে নিয়ে যায়। যেমন ধরেন এখান থেকে এ ইকুয়াল টু কত লেখা যায়, এখান থেকে এ ইকুয়াল টু লেখা যায় -2b, জাস্ট এর মানটা এখানে বসান -2 আর এখানে বসান -2b প্লাস এখানে আছে -5, এখানে আছে কত b ইকুয়াল টু 1। এখন এটা সমাধান করলে কার মান বের হয়ে যাবে, b এর মান বের হবে। পরে এই b এর মান যদি আমরা 3 নম্বর সমীকরণে এই সমীকরণে বসাই তাহলে এ এর মান বেরোবে। বলেন তো এ এবং বি এর মান বের করার পরে আমাদের কি করতে হবে? এই যে 2 নম্বর সমীকরণে বসাই দিতে হবে। দেখেন সরল লেখা কঠিন না, একেবারে খুবই সোজা। আমি আজকে 5টা অঙ্ক করার পরে আপনাদেরকে 7-8টা অঙ্ক HW হিসাবে দেব, 7-8টা অঙ্ক HW হিসাবে দেব। সেগুলো প্রত্যেকটা অঙ্ক আপনাদের পারা উচিত। যদি সূত্রগুলো মনে থাকে বা যদি দেখে দেখে করতে পারেন অথবা আমার ট্রিক্সগুলো যদি মনে থাকে তাহলে আপনি 6টা-7টা যে HW দেবো সেগুলো সবই আপনারা পারবেন ইনশাল্লাহ। তাহলে ভাই এই অঙ্ক আমি আর করাইলাম না, সামনের দিকে গেলাম, আপনারা কি বলেন? ওকে, এই যে আর কিছুদিন পরে আমি হচ্ছে যে এরকম করব, খালি মনে করেন যে চিত্র দাগাই আপনাদেরকে বুঝাই দেব, আপনারা নিজেরা ইনশাল্লাহ পারবেন। নেক্সট ওকে, এই অঙ্কটা সবাই একটু রিডিং পড়েন ভাই সবাই। এই অঙ্কটা সবাই একটু রিডিং পড়েন। পড়া হয়েছে আশা করি, তাই না ভাই? ওকে, বলছে একটি সরল রেখা এত ও এত বিন্দুগামী, এখানে কোনো অক্ষের কথা বলেনি, আমাকে বলছে যে একটা সরল রেখা এই বিন্দু আর এই বিন্দুতে যায়। তাহলে ভাই আমি নিতেই পারি যে এরকম একটা সরল রেখা যেটা একটা বিন্দুতে কোন বিন্দুতে যাইতেছে, ধরেন যে সেটা একটা বিন্দু যাইতেছে 1 আর 2 বিন্দু। বলছে আবার বলছে একটি সরল রেখা এত এত বিন্দুতে যায়, যে আরেকটা বিন্দুতে যায় সেটা কত 3 আর 4 বিন্দু। দেখেন বলছে একটি সরল রেখা এত এত বিন্দুগামী, বলছে যে এবং এক্স ওয়াই বিন্দু তার উপর অবস্থিত হলো, মানে এই সরল রেখার উপরেও আবার কি এক্স ওয়াই বিন্দু অবস্থিত, এক্স ওয়াই বিন্দু অবস্থিত হলে দেখাও যে এত ইকুয়াল টু এত। অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন যে একটা সরল রেখা দুইটা বিন্দুগামী, তার উপর আবার এক্স ওয়াই বিন্দু অবস্থিত, শুধুমাত্র দেখাও যে এইটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, খেয়াল করেন যেটা দেখাতে বললো সেটা কি একটা সরল রেখার সমীকরণ না? যেটা দেখাতে বলছে সেটা নিজেই তো একটা সরল রেখার সমীকরণ, কি বলেন? আমরা কি দুই বিন্দুগামী, এই যে এই সরল রেখার সমীকরণ দেখাও যে এই সরল রেখা থেকে এটা দেখাইতে বলছে, তার মানে কি আমরা কি এই সরল রেখার সমীকরণ বের করতে পারি না? এই যে এক বিন্দু, এই যে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, চলেন আমরা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা বের করি। এই যে x মাইনাস x1 মাইনাস x2 y মাইনাস y1 মাইনাস y2, খেয়াল করেন এটাই আমার সেই সমীকরণ। তাহলে এই সরল রেখার সমীকরণ যদি এইটা হয় তাহলে এক্স আর ওয়াইটা কে বলেন তো, এক্স আর ওয়াইটা কে?
কেউ বলতে পারবেন যে এক্স আর ওয়াই আসলে কে? ভালো করে খেয়াল করে দেখেন, আমরা এখন থেকে যতগুলো সমীকরণ নির্ণয় করছি প্রত্যেকটা সমীকরণেই কিন্তু আমার এক্স ওয়াই ছিল, এবং শর্তই ছিল যদি এক্স ওয়াই না থাকে তাহলে সেটা নির্ণয় সমীকরণ হবে না। ভাই এক্স ওয়াই আসলে কে? ওই যে সঞ্চার পদের সমীকরণ পড়ছিলাম বা সঞ্চার পদের অধ্যায় পড়ছিলাম, ভালো করে মনে করে দেখেন তো ওই জায়গায় এক্স ওয়াই কোথায় ছিল, কোন জায়গাটায় আমরা সবসময় এক্স ওয়াই লিখতাম, মনে পড়ে কারু সঞ্চার পদের সময়? ভেরি গুড। ওই পি এর মানটা কে? চলমান বিন্দু। আমি আপনাকে একটা সরল রেখা বললাম, এটা এই সরল রেখা বলছি মানে এটা এরকম সরল রেখা না, এটা সরল রেখাটা এমনি এমনি হয়নি, এটা কোনো শর্ত সাপেক্ষে, ভেরি গুড, কোনো শর্ত সাপেক্ষে এরকম চলমান বিন্দুর এক সেট বিন্দুর সমন্বয়ে এরকম সরল রেখা তৈরি হয়েছে। আর এগুলো এক একটা বিন্দুর মানে এগুলো প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক কত ধরছিলাম বলেন তো? এক্স ওয়াই ধর, এই যে প্রত্যেকটা চলমান বিন্দু, এই বিন্দুগুলো আসলে কারা? এই বিন্দুদেরকে কি ধরছিলাম আমরা? ওই যে বলছিলাম না চলমান বিন্দু, ওই চলমান বিন্দুগুলোই কে? পি। কিন্তু আমরা এগুলো সবগুলো বিন্দু ধরে কাজ করি না, আমরা কয়টা বিন্দু ধরে কাজ করি? একটা বিন্দু ধরে কাজ করি। এজন্য যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক হলো পি। এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই হলো আপনি যেটাই অঙ্কন করেন না কেন, বৃত্ত বা সরল রেখা, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এক্স ওয়াই হলো তার উপরে অবস্থিত একেবারে। আর তার উপরে অবস্থিত হওয়ার কারণেই তো আমরা লিখতে পারি যে একটা সমীকরণ যে দিক দিয়ে যায় তা এক্স ওয়াই এর মান। যেমন ধরেন এখানে যদি একটা স্থানাঙ্ক থাকে 2, 3, এটা আমরা কার মান ধরি? এক্স ওয়াই এর মান ধরি। এই সরল রেখার উপরে যে কোনো জায়গায়, এই সরল রেখার উপরে যে কোনো জায়গায় যদি একটা বিন্দু থাকে তাহলে সেই বিন্দুটা কার মান? এক্স ওয়াই এর মান। সুতরাং আমরা যেখানে সূত্র লিখলাম এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে সমীকরণটা লিখলাম, এই এক্স আর ওয়াইটা কোথায় অবস্থিত? এই সরল রেখার উপরেই অবস্থিত। কিন্তু ওরা কি করছে? ওরা সেটা দিয়েই দিছে, এই যে এক্স ওয়াই, ওরা সেটা দিয়েই দিছে, দিয়ে আমাদেরকে প্রমাণ করতে বললো যে এই যে দুই বিন্দুগামী, এইটা বিন্দু দিয়ে এবং এই বিন্দু দিয়ে যাই এবং তাদের উপর একটা বিন্দু এক্স ওয়াই, প্রমাণ করো যে এই রেখাটা ওর উপর অবস্থিত। তাহলে আমি যদি এই সরল রেখা থেকে একটা সমীকরণ নির্ণয় করি, দেখি সমীকরণ নির্ণয় করে কি বেরোয়। এটা যদি আমি কাটাকাটি করি, এখানে -2 হয়, এখানেও -2 হয়, তাহলে -2 কাটা, এখানে কত হয়? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, এই 2 যদি এপাশে পার করি তাহলে কত হয়? +2, বিয়োগ করলে কত হয়? +1 ইকুয়াল টু 0। ভাই দেখেন তো সমীকরণটা কি মিলছে? তাহলেই তো প্রমাণ হয়ে গেল। এত এত এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই যে এটা আমাকে প্রমাণ করতে বলছে। আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করে দেখি যে ওই সমীকরণই পাইলাম, তাহলে কি প্রমাণ হইল না যে এই সরলরেখাটা ওইটার উপরে অবস্থিত? সবাই কি বুঝছেন লজিকটা? অঙ্ক সোজা কিন্তু একটু ঘোরানো, দেখেন বুঝছেন কিনা। হ্যাঁ শিওর, ভালো করে শোনেন। একটি সরল রেখা এত এত বিন্দুগামী, তো এই যে একটা সরল রেখা, এটা সেই সরল রেখাটা। আচ্ছা আমি অন্য একটা জায়গায় কাজ করি। আপনি বললে একটা সরল রেখা এত এত বিন্দুগামী, মনে করেন এদের একটা সরল রেখা, সে দুইটা বিন্দুগামী, তো একটা বিন্দু ধরেন আপনি এটা 1 আর 2, আর একটা বিন্দু ধরেন 3 আর 4, 3 আর 4, এই যে বিন্দুগামী। এখন কথা হলো আপনি এই দুই বিন্দুগামী, এই দুই বিন্দু দিয়ে একটা সরল রেখার সমীকরণ কি নির্ণয় করতে পারবেন না? সরল রেখার সমীকরণ, এই দুই বিন্দু দিয়ে যদি একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করেন তাহলে সেই সমীকরণটা কোন সরল রেখার সমীকরণ বেরোবে? এই সরল রেখার সমীকরণও তো বেরোবে না, অন্য সরল রেখার সমীকরণ বেরোবে? বলেন তো। ওরা সেটাই বলছে যে এই যে এই দুইটা বিন্দু দিয়ে যে যায় এইরকম একটা, এই দুইটা বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ এটা, সেটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমি এই যে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করে দেখলাম যে যেই সমীকরণ পাইলাম সেই সমীকরণ আর এই সমীকরণ একই সমীকরণ, তাহলে কি প্রমাণ হয়ে গেল না যে এই সমীকরণটা ওই সমীকরণ, মানে এই সরল রেখার উপর অবস্থিত? বুঝছেন, এটাই আসলে প্রমাণ করতে বলছে। অঙ্ক খুবই সহজ, শুধুমাত্র মানে পেঁচাই দিছে আর কি। যদি আমাদেরকে সহজে বলে দিত যে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে বুঝতাম, এমনি বুঝতাম, কিন্তু তা বলেনি। তা না বলে কি বলছে? ঘুরাই দিছে, বলছে যে এত এত বিন্দুগামী যদি হলে হয় তাহলে দেখাও যে ওই যে সেটা হলো যে এটা।
বুঝছেন, একটা সহজ কথাকে পেঁচাই দিছে। অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? ভেরি গুড, আপনারা সবাই বুঝছেন। এদিকে কে ভাই, এদিকে কে আছেন? এই যে রবিন ভাই বুঝছেন, তারপরে আসিফ ভাই, হাবিব ভাই বুঝছি, জান্নাত মনে হয় চলে গেছে, রুকসানা ছোট বোন আছে, নওশিন আছে, হ্যাঁ হ্যাঁ সবাই আছে মোটামুটি। ঠিক আছে ভাই, তাহলে আমরা লাস্ট আজকে আর একটা অঙ্ক করবো। দেখেন আজকে আমি ধীরে ধীরে অঙ্ক করাইতেছি, মাত্র 4টা অঙ্ক করাইছি, 50 মিনিট শেষ। তো আপনারাও তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে করবেন, একটা অঙ্ক অনেকবার করবেন, যেন গাজীপুরে এসে পুরো রাজত্ব করতে পারেন। গাজীপুরে এসে যখন কোচিংয়ে পড়বেন, তখন যে ভাই আপনাকে পড়াবে, ওই একটা অঙ্কের কথা মুখ দিয়ে বলার সাথে সাথে ও রেজাল্ট পর্যন্ত আপনার মনে হওয়া চাই। ঠিক আছে তো? এই যে জ্যামিতির উপরও তো একটা সিরিজ হবে, যে আপনাদের কোচিংয়ে জ্যামিতি ইউনিট শেষ হবে, এই জ্যামিতি শুধুমাত্র জ্যামিতি ইউনিটের উপর পরীক্ষা হবে। তো ওই পরীক্ষাগুলোতে এখানে যারা আমার ক্লাস করতেছেন প্রত্যেকের ফার্স্ট সেকেন্ড হইতে হবে, প্রত্যেকের। কেননা আপনি দেখবেন যে কোচিংয়ে আপনাকে যখন পড়াবে, আমি যে অঙ্কগুলো করাবে, এর বাইরে আপনাকে একটা অঙ্কও করাবে না। শুধু করানো না, আপনাকে তো এত অঙ্ক করাবেই না। কোচিংয়ে সর্বোচ্চ একটা অধ্যায় থেকে অঙ্ক করাই 7টা 8টা বা সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ একটা অধ্যায় থেকে অঙ্ক করায় 10টা। আর বাকি যে অঙ্কগুলো পরীক্ষা টরীক্ষায় আসবে, আপনাকে দাগায়ও হয়তো বা দিবে না। বাকি যে অঙ্কগুলো পরীক্ষা টরীক্ষায় আসবে, কোনো অঙ্ক আমার এই সাজেশনের বাইরে থেকে আসবে না, 98% গ্যারান্টি। তো আপনি যে এখন করতেছেন, এখন প্র্যাকটিস করতেছেন, তখন যখন করাবে তখন করবেন, প্র্যাকটিস করবেন, তারপরেও আপনাকে সব অঙ্ক পারতে হবে না, 100% পারতে হবে। না পারলে খবর আছে। আরেকটা অঙ্ক নিয়ে দাঁড়ান। আল্লাহ রহম করো। অঙ্কটা সবাই একবার রিডিং পড়ি ভাই। পড়ছি সবাই? হ্যাঁ, এই অঙ্কটা বলছে কি দেখেন, এত বিন্দু হতে, মানে একটা বিন্দুর কথা বলছে। তো আমরা একটা বিন্দু নিই, চলেন এই যে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক কত বলছে? 2 - 1। বলছে এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্ব, মানে এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করা লাগবে। তো দেখেন আমি ওই রেখাটা যদি এটা ধরি, ওই রেখাটা কত? 3x - 4y + 5 = 0। বলছে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব, তাহলে আপনি অঙ্কন করেন, এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করেন। এই যে এই রেখার উপরে এরা পরস্পর কি লম্ব। বলছে এত বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু মানে পায়ের কাছে যেটা, পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে পাদবিন্দু কোনটা? এটা। এই বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলছে, এই বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমি ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক হলো PRQ। এখন আমাকে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আপনাদের যদি কারো মনে থাকে, দেখেন সর্বশেষে গিয়ে আমি কি বুঝলাম, সর্বশেষে গিয়ে আমি বুঝলাম যে আমাকে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, মানে কি একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাই কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার উপায় কয়টা, সেটা আমি আপনাকে বলে দিছি। আপনারা কেউ কি খাতা দেখে দেখে অন্তত বলতে পারবেন যে স্থানাঙ্ক নির্ণয় করার উপায় যে 3টা, সেই 3টা কি কি? কেউ একজন বলতে পারবেন? আমাকে শুধু সাউন্ড দেন যে ভাই আমি পারবো। কেউ পারবেন না? খাতা দেখে দেখে বললেও আমি খুশি। যদি কেউ খাতা দেখে দেখে বলেন, এরপরেও আমি খুশি হব। ভাই বলেন।
ভাই সরল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করছি পুরো অঙ্ক পড়ার পরে আমি দেখলাম যে আমাকে স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আমি বলছি তো যে আসলে আমাদের পড়ানো মোটামুটি শেষ। আমি ওই যে ট্রিক্সগুলো বলছে, 8টা ট্রিক্স, ওর ভিতরে সব কথাবার্তা বলে দেওয়া আছে। ইভেন স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটাও ওর ভিতরে বলে দেওয়া আছে। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি যে স্থানাঙ্ক নির্ণয় করা যায় কয়টা পদ্ধতিতে। এটা আমি আপনাকে বলে দিছিলাম যে আপনি কোনো একটা অঙ্ক করবেন, অঙ্ক করতে করতে আপনার একটা জায়গায় একটা স্থানাঙ্ক দরকার, তো আপনি কিভাবে চিন্তা করবেন, কিভাবে ওই জায়গায় বের করবেন, আপনি তো আসলে ওইভাবে নাও পারতে পারেন। এই জন্য আমি কিন্তু আপনাকে আগে থেকে বলেই দিছি, মানে আপনার নতুন করে কিছু জানার দরকার নেই, আমি আগে থেকে বলেই দিছি যে কয়টা পদ্ধতিতে স্থানাঙ্ক বের করা যায়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি যে কয়টা পদ্ধতিতে স্থানাঙ্ক বের করা যায়। আপনারা কি কেউ বলতে পারবেন যে ভাই এই কয়টা পদ্ধতিতে স্থানাঙ্ক বের করা যায়? না ছোট বোন, এটা হলো স্থানাঙ্ক নির্ণয় করার স্থানাঙ্কর 2টা পদ্ধতি। ভালো করে খেয়াল করেন, স্থানাঙ্ক বের করা যায় 3টা পদ্ধতিতে। আমি এখন বলবো, আপনাদের মনে হবে, খেয়াল করেন। 1 নম্বরে বলছিলাম মধ্যবিন্দু। মধ্যবিন্দু যদি দুই পাশে 2টা বিন্দু দেওয়া থাকে তাহলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা যায়। 2 নম্বরে বলছিলাম যে অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি। 3 নম্বরে বলছিলাম 2টি সরল রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ওই 2টা সরল রেখা সমাধান করে যে মান পাওয়া যায় তা এই বিন্দুর স্থানাঙ্ক। আপনাদের কারো কি মনে পড়ছে? আমার ট্রিক্স মিস্টেক আছে? তাহলে একটু দেখি, চলেন যাই আমি একটু। সব এভিডেন্স কিন্তু আবার আমার কাছে আছে। তাহলে মনে হয় আপনারা ক্লাস কি লাস্টের দিকে করেননি ভাই। এই যে দেখেন তো, এই 2টা ট্রিক্স একটু পড়েন তো ভাই। এই 2টা ট্রিক্স, এই যে ট্রিক্সগুলো কি শেষ হয়েছিল না? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে কোন, আচ্ছা কেউ কি বাই মিস্টেক না, বাকি আছে হয়তো বা, আপনি বলেন কত পর্যন্ত, কত নাম্বার ট্রিক্স পর্যন্ত পড়াইছি বলেন। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। তাহলে সেটা তো 4 নম্বর ট্রিক্স না। দুই বিন্দু, ধরেন আমি একটি রেখা যে দিক বা বিন্দুতে যাই। আচ্ছা, একটি রেখ, আচ্ছা আচ্ছা, এই যে ট্রিক্সটা দেখেন তো ভাই, এটা পড়ছিলাম তাই না? একটি রেখা যে দিক বা বিন্দু দিয়ে যায় তা এক্স এর মান এ পর্যন্ত, তাই না? ওকে, ভেরি গুড। আচ্ছা দেখছেন, এই জন্য মনে হয় আপনারা বুঝতেছেন না। আগে বলবেন না, তাইলে আমি বুঝে দিতাম। আমি ভাবছি যে মনে হয় শেষ করে ফেলছি। ওকে, সমস্যা নাই। অ্যাটলিস্ট প্রশ্ন করার স্টাইলটা তো ধরতে পারছেন যে কেমনি কেমনি। আমি এই ট্রিক্সগুলো, বাকি ট্রিক্সগুলো একটু পরে আপনাদেরকে বলতেছি। যে অঙ্কটা ধরছি ওই অঙ্কটা আমি শেষ করে আসি, কি বলেন? তারপরে আমি আপনাদেরকে বলবো একবারে সবগুলো ট্রিক্স আজকে বুঝাই দেবো। বুঝাই দিলে ওই যে আমার ভিডিও তো আরেকবার একটু দেখবেন কষ্ট করে, তাহলে ধরেন ওই ট্রিক্সের সাথে মিলাই মিলাই কাজ করতে পারবেন। চলেন আগে অঙ্কটা শেষ করি। খুবই গুরুত্বপূর্ণ ভাই এই 8টা ট্রিক্স। এই 8টা ট্রিক্স বের করতে আমার 9 বছর সময় লাগছে। মানে আমি অ্যাডমিশন আছি 2011 সালে, এখন 2021 সাল পর্যন্ত আসি এটা নিয়ে। ধরেন নিজেও পড়ছি, পড়াইছি, এগুলো দিনে 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 এই জিনিসগুলো রেডি হয়েছে। সুতরাং এগুলো গুরুত্ব সহকারে নেবেন, একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন আর কি, তাহলে আপনার কাছে খুবই সহজ মনে হবে। ওকে ভাই, আমি তাহলে আবার বলি যে যদি মানে এখানে আমি একটা আপনাদেরকে একটা ট্রিক্স এখনই বুঝাই দিতেছি, সেটা কয় নম্বর ট্রিক্স আমি আগে বের করি। এই যে খেয়াল করেন, এটা একটু সবাই পড়েন। এই যে বিচ্যুর ট্রিক্স 7, স্থানাঙ্ক বের করার 3টি পদ্ধতি। আপনি যদি অঙ্ক করার সময় মনে করেন আপনি অঙ্ক করতেছেন, কোনো একটা জায়গায় আপনার স্থানাঙ্ক দরকার,
স্থানাঙ্ক দরকার, যে স্থানাঙ্ক বের করা লাগতেছে, অথবা আপনাকে বেরই করতে বলছে স্থানাঙ্ক, তো আপনি বুঝতেছেন না যে ভাই স্থানাঙ্ক কেমনি বের করে, কিভাবে বের করব, আপনি কিছুই বুঝতেছেন না। তো আমি তার বুদ্ধিও করে দিয়ে রাখছি আপনাকে। এখানে কি বলছি, যে স্থানাঙ্ক বের করার 3টি পদ্ধতি। তাহলে আপনার যদি কোনো সময় এখন স্থানাঙ্কর প্রয়োজন হয়, তাহলে ভাই আপনি কি আর চিন্তা ভাবনা করবেন, নাকি আমি যে 3টা পদ্ধতি দিয়েছি খালি ওদের মনে করার চেষ্টা করবেন? খালি ওদের মনে করার চেষ্টা করবেন না? হ্যাঁ, তাহলে দেখেন স্থানাঙ্ক বের করার 3টা পদ্ধতি কি কি আমি আপনাকে বলে দিই, এগুলো আপনারা জানেন। খেয়াল করেন, মনে করেন এ একটা বিন্দু, মনে করেন যে 2 আর হলো 3, আবার এই যে বি একটা বিন্দু, এটার মান হলো মনে করেন 6 আর হলো 7। এখন দুইটা বিন্দু দেওয়া আছে, এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি ভাই আপনি বের করতে পারেন না? এখন এটা কি সূত্র দেখাইছি না? সবাই পারেন তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে? ওকে, এই যে দেখেন, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কিভাবে হয়? যদি দুই প্রান্তের দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। কিভাবে? এই যে 6 আর 2 কত 8, 2 দ্বারা ভাগ দিলে কত হয় 4, 7 আর 3 10, 2 দ্বারা ভাগ দিলে কত হয় 5। তার মানে একটা পদ্ধতি হলো যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। আবার এই যে দেখেন, যদি মনে করেন একটা অন্তর্বিভক্তির চিত্র দেওয়া থাকে, মনে করেন 2 3, এই জায়গায় একটা মনে করেন যে বিন্দু দেওয়া আছে এক্স ওয়াই, অনুপাত দেওয়া আছে মনে করেন যে 2 5, আর এই জায়গার মান দেওয়া আছে 1 2। খেয়াল করেন এখানে ভাই এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আপনি কি এই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবেন না? শুধুমাত্র অন্তর্বিভক্তির সূত্র ব্যবহার করবেন, স্থানাঙ্ক নির্ণয় হয়ে যাবে। অথবা যদি মনে করেন যে এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে, তাহলে কি এটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবেন না? পারবেন। তার মানে কি অন্তর্বিভক্তির মতো যদি এরকম জিনিসগুলো যদি দেওয়া থাকে, মানে যদি এরকম জিনিসগুলো দেওয়া থাকে তাহলে অন্তর্বিভক্তির সূত্র ব্যবহার করে আমরা স্থানাঙ্ক বের করতে পারি। সেম ভাবে আমরা যদি বহির্বিভক্তির স্থানাঙ্ক বের করতে পারি, বহির্বিভক্তির যদি সূত্র একটা অঙ্কন করি, যেমন ধরেন এখানে আমার এক্স ওয়াই, এখানে হলো 1:2, সাপোজ এখানে 3 4, এখানে মনে করেন যে 1 2, এরকমও যদি দেওয়া থাকে তাহলে কি ভাই আমরা এক্স ওয়াই এর স্থানাঙ্ক বের করতে পারি না? পারি। বহির্বিভক্তির সূত্র ব্যবহার করে স্থানাঙ্ক বের করতে পারি। তার মানে কটা পদ্ধতি গেল? দুইটা পদ্ধতি। একটা হলো দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। আরেকটা পদ্ধতি হলো যদি অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির মতো ঘটনা ঘটে তাহলে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির সূত্র ব্যবহার করলেও কি হয়? স্থানাঙ্ক বের হয়। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? ওকে, আর একটা পদ্ধতি কি, আর একটা লাস্ট এবার যেটা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, এইটা একটা সরল রেখার সমীকরণ, মনে করেন এটা একটা সরল রেখার সমীকরণ। এই সরল রেখার সমীকরণ হলো 2x + 4y = 7। আর একটা সরল রেখা হলো এটা সরল রেখার সমীকরণ হলো মনে করেন যে 4x - 7y = 10। এই যে দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এখন এই দুইটা সরল রেখা করছে কি, এই বিন্দুতে কি করছে? ছেদ করছে। এই বিন্দুতে কি করছে? ছেদ করছে। তাহলেও আমরা স্থানাঙ্ক বের করতে পারি। কি একটা কমন ট্রিক্স আছে, সেটা আমি বলে দিই। দেখেন এই যে 4 নম্বর, এই যে এটাও আপনারা জানেন না, এটাও এর আগের পর্যন্ত আমি আপনাদেরকে পড়াইছি, এটাও আপনারা জানেন না। এখন একসাথে দুইটা বিষয় শিখে ফেলেন। দুইটি রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ওই দুইটি সরল রেখা সমাধান করলে যে মান পাওয়া যায় তা ওই বিন্দুর স্থানাঙ্ক। খেয়াল করেন, দুইটি রেখা, এই যে দুইটি রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, বলছে দুইটি রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এরকম দুইটি রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ওই দুইটা রেখার সমীকরণ সমাধান করলে যে মান পাওয়া যায় তা এই ছেদবিন্দুর স্থানাঙ্ক। সবাই কি বুঝছেন? এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা ভাই খুব দ্রুত ক্যালকুলেটর দিয়ে কেউ একজন সমাধান করেন তো, একটু খুব দ্রুত সমাধান করে ফেলেন।
এই 1 নম্বর আর 2 নম্বর সমাধান করলে এক্স এবং ওয়াই এর মান পাওয়া যাবে। করতেছেন কি কেউ? আচ্ছা, পয়েন্ট আকারে আসে, আমরা এমনি বানাই দিছি এজন্য পয়েন্ট আকারে আছে। ওই পয়েন্টকে কি ভগ্নাংশ বানানো যায় কিনা দেখেন, ভগ্নাংশ আকারে বলেন। 89/30, আর একটা কত বেরোয় ভাই? 4 ভাগ এই যে 15। মানে এইরকম এই দুইটা সমীকরণ সমাধান করলে যে বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায় তা এক্স ওয়াই এর মান। সবাই কি বুঝছি তো নাকি? তাহলে স্থানাঙ্ক বের করা যায় কটা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। একটা হলো মধ্যবিন্দু, 2 নম্বর হলো অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, 3 নম্বর হলো যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে তাহলে ওই দুইটা সমীকরণ সমাধান করলে যে মান পাওয়া যায় তা ওই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হয়। তাহলে চলেন এখন আমরা ওই অঙ্কে চলে যাই। ওকে, আবার আমি অঙ্কটা করি দেখেন। বলছে যে এত বিন্দু হতে একটা বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 2 - 1। বলছে এত বিন্দু হতে এত রেখার, তাহলে একটা রেখাও দেওয়া আছে, সেই রেখা কত? 3x - 4y + 5 = 0। বলছে এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্ব, এই যে অঙ্কিত লম্ব, এই অঙ্কিত লম্বের পাদবিন্দু, পাদবিন্দু বলতে এই পায়ের কাছে বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আপনাকে। তো এই বিন্দুর স্থানাঙ্ক আপনি ধরে নেন পি কিউ, আমি ধরে নিলাম ওই বিন্দুর স্থানাঙ্ক কত? পি কিউ। আপনাকে জাস্ট এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ভাই পুরো অঙ্কটা রিডিং পড়ার পরে আমরা কি বুঝলাম আমাদেরকে কি করতে হবে? পুরো অঙ্কটা রিডিং পড়ার পরে আমরা বুঝলাম যে আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করে? মনে করেন আমি জানি না, এখন ওই যে ট্রিক্সগুলো দেওয়া আছে ওকে যাই আমি এখন বললাম যে ভাই একটা অঙ্ক পাইছি, সে অঙ্কের ভিতরে স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, আমি তো ভাই নির্ণয় করতে পারি না, স্থানাঙ্ক কেমনে নির্ণয় করা যায়? তো ওই ট্রিক্স এখন একজন আমাকে বলতেছে যে শোন, স্থানাঙ্ক নির্ণয় করার 3টা পদ্ধতি, তুই একটু দেখে ওর দুই পাশে 2টা বিন্দু দেওয়া আছে কি না, আর যে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে ওই বিন্দুটা কি ওদের মধ্যবিন্দু কিনা একটু খুঁজে দেখে, যদি হয় তাহলে ঠিক মধ্যবিন্দুর সূত্রটা যদি ব্যবহার করিস তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক পাবি। তাহলে ভাই এখন আমরা খুঁজবো, আসেন খুঁজি। আপনারা একটু দেখে বলেন তো এখানে যতটুকু চিত্র আঁকছি এখন মধ্যবিন্দুর মতো কোনো ঘটনা ঘটছে? একটু বলেন তো ভাই। কোনো ঘটনা ঘটেনি, কারণ মধ্যবিন্দু হওয়ার জন্য এই পাশে একটা স্থানাঙ্ক লাগবে, এই পাশে একটা স্থানাঙ্ক লাগবে, ঠিক তার মধ্যবিন্দু আরেকটা জিনিস লাগবে। তার মানে মধ্যবিন্দু দিয়ে যে এখানে যে স্থানাঙ্ক বেরোবে না এটুকু আমরা ইনশিওর। আপনারা কি বুঝছেন ভাই? এটুকু কি বুঝছেন? ওকে, এই আপনারা বুঝতেছেন? এখানে আরো কি কি আছে ভাই? এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আসিফ ভাই বুঝছেন? পারভিন ছোট বোন আপনি কি বুঝছেন? ওকে, তাহলে ভাই 1 নম্বরটা ক্যান্সেল। আমরা তো ওদেরকে বললাম যে ভাই 1 নম্বর দিয়ে তো হইলো না, আপনার কাছে কি আর কোনো উপায় আছে কিনা? তো আমাকে এখন ওই ট্রিক্স থেকে আবার বলতেছে যে দেখো ওর ভিতরে দেখ যে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির সূত্র ব্যবহার করার মতো কোনো ঘটনাটা ঘটে আছে কিনা। তো ভাই অন্তর্বিভক্তির সূত্রের জন্য 4টা কন্টেন্ট লাগে, 2 প্রান্তের 2টা স্থানাঙ্ক লাগে, আর যেই বিন্দুতে সে অন্তর্বিভক্ত করে ওই বিন্দুর অনুপাত লাগে এবং ওই বিন্দুর স্থানাঙ্ক লাগে। বলেন তো সেরকম কি কোনো ঘটনা ঘটছে? তাহলে 2 নম্বর বাদ, 2 নম্বর বাদ। এখন আমি মনে করেন আবার বললাম যে ভাই 2 নম্বর হলো না ভাই, আপনার কাছে কি আর কোনো উপায় আছে কিনা? তো এখন বলতেছে যে দেখে 2টা সরল রেখার সমীকরণ, 2টা সরল রেখা কি যে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে ওই বিন্দুতে ওই 2জন সরল রেখা কি ছেদ করছে কিনা একটু দেখে। আপনাদের কাছে কি মনে হয় ছেদ করছে? হ্যাঁ, এই যে খুঁজে কিন্তু পেয়ে গেছি। তখন বললাম যে হ্যাঁ ভাই আমি তো জিনিস পাইছি, ছেদ করছে। তো তখন বলতেছে তাহলে দেখ কোন 2টা সরল রেখা। আমি কইলাম যে এই সরল রেখা আর এই সরল রেখা। এখন ও বলতেছে যে এই 2টা সরল রেখার সমীকরণ 2টা সমাধান কর, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক তুই পাবি। তা আমি এখন ওর দিকে তাকাইয়ে দেখি যে ওখানে তো 2টা সরল রেখার সমীকরণ নাই, এটা একটা সরল রেখার সমীকরণ আছে, এটা একটা সরল রেখার সমীকরণ আছে। তার মানে আমার কি দরকার বলেন তো? এই সরল রেখার সমীকরণ দরকার, ঠিক না? হ্যাঁ, তাহলে এখন আমি বলতেছি যে ভাই আমি তো এই সরল রেখার সমীকরণ তো দেওয়া নাই, এখন কিভাবে কি করতে পারি? তো ও এখন আমাকে বলতেছে যে দেখে এই যে এই সরল রেখার উপর ও কিন্তু লম্ব,
আর তুই কিন্তু লম্বরেখার সমীকরণ বের করতে পারিস, সুতরাং সমীকরণটা বের করে নে। তো আমি তখন বুঝলাম যে হ্যাঁ ঠিকই তো তাই, একটা সরল রেখা যদি দেওয়া থাকে তাহলে তো তার লম্বরেখার সমীকরণ আমি বের করতে পারি। তো চলেন আমরা তাহলে সেই সূত্রটা ব্যবহার করি। কিভাবে লম্বরেখার সমীকরণ বের করে? এক্স এবং ওয়াই এর মানগুলো কি করে দিতে হয়? পরিবর্তন করে দিতে হয়। তাহলে ভাই এই এক্স এর সাথে আসবে কত? 4x, আর এই সাইনটা কি হয়? পরিবর্তন হয় এই 3y এর সাথে, আর শেষে একটু কনস্ট্যান্ট কে বসে। এটা তাহলে এই লম্বরেখার সমীকরণ। আপনারা কি বলেন? ঠিক তো? কিন্তু এটা কিন্তু নির্ণয় লম্বরেখার সমীকরণ না, এটা নির্ণয় লম্বরেখার সমীকরণ না। এখন আমি ওকে বলতেছি যে ভাই এটা কি নির্ণয় লম্বরেখার সমীকরণ? ও মনে করেন যে আমার একটা থাপ্পড় দিয়ে কইতেছে যে এখানে কেটা অজানা, কেটা অজানা থাকা অবস্থায় নির্ণয় সমীকরণ কেমনে হয়? আমিও বুঝলাম যে হ্যাঁ ঠিকই তো, কে থাকা অবস্থায় নির্ণয় সমীকরণ কেমনে হয়। তাহলে ভাই এখন আমাদের কে এর মান বের করার দরকার না বলেন? সব কথাবার্তা ভুলে যাই, এখন আমরা ওই কে এর মান বের করব। তো আমি তো কে এর মান বের করতে পারি না, কারণ এই অঙ্ক তো জীবনে প্রথম করতেছি। আপনারা কি পারেন নাকি? আপনারাও মনে করেন পারেন না। তো আমরা যেখানে পারবো না সেখানে সহযোগিতা করবে ওই ট্রিক্সগুলা। তো ওই ট্রিক্সগুলোকে বললাম যে ভাই এই যে এই জায়গাতে যে একটা কে দেখা যায়, আমি তো আর মান বের করতে পারি না, আপনার কাছে কি কোনো উপায় আছে কিনা? ও বলতেছে হ্যাঁ আমার কাছে উপায় আছে। তো কোন উপায়? ওই যে ও এখন আমাকে সেই জায়গায় নিয়ে যাইতেছে। দেখেন এই যে এই ট্রিক্সটাও আমি আপনাদেরকে বুঝাইনি, মানে এখনো এই ট্রিক্সটা আগে বুঝাবো, তারপরে ওই জায়গায় যে অঙ্ক করব। এটা একটু একটু রিডিং পড়েন তো ভাই। করছেন? কে বা সি, এই কে বা সি হলো ওই সরল রেখার কনস্ট্যান্ট যে জিনিসটা। অনেক সময় সি দিয়ে লেখা হয়, অনেক সময় কে দিয়ে লেখা হয়। বুঝতে পারছি? এক মিনিট। দুলা ভাই আমি একটু ক্লাস নিতেছি, ক্লাস শেষ করে আপনাকে ফোন দিতেছি। এই যে ক্লাস নিতেছি। মা ঘুম পাড়িচ্ছে, একটু পরে দেবো নে। আপনি কটা পর্যন্ত আছেন রুমে? ঠিক আছে, তাহলে মা উঠলে যে খাওয়া দাওয়া একটু পরে আচ্ছা একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার সময় ফোন দেবো আপনাকে। রাখি হ্যাঁ? সরি ভাই আপনাদের খালি ডিস্টার্ব করি, কি করবো কোন, কিছু করার নেই। এবার ভাই চলেন তাহলে আমরা এখন কে, মানে যত জায়গায় আমাদের অঙ্ক করার সময় অনেক জায়গায় শুধু কে বের করতে হবে, কে এর মান বের করলে অঙ্ক শেষ। তো তাহলে কথা হলো যে আমরা যখন প্রথম অবস্থায় অঙ্ক করব তখন তো আমরা জানি না যে কে এর মান কিভাবে বের করে। তাহলে এখন আমরা দেখি চলেন। কে এর মান বের করা যায় তিনটা পদ্ধতিতে। কে এর মান বের করা যায় কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি, এক নম্বর হলো যে এই যে কে যে সরল রেখাতে থাকবে ওই সরল রেখাটা যদি কোনো বিন্দুগামী হয়, কি কোনো বিন্দুগামী, কোনো বিন্দুগামী যদি হয় তাহলে কে এর মান বের হয়ে যায়। কিভাবে কে এর মান বের হয়ে যায় খেয়াল করেন। মনে করেন যে এটা একটা সরল রেখা, এই সরল রেখার সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। এখন এই সরল রেখার উপর একটা বিন্দু দেওয়া আছে, মনে করেন 3 আর 1। তাহলে এই সরল রেখা কি এই বিন্দুগামী হইতেছে না? এই সরল রেখাটা এই বিন্দুগামী হইতেছে। খেয়াল করে এইটা সরল রেখা যে বিন্দুতে যায় সেটা কার মান? এক্স ওয়াই এর মান। তার মানে এই যে এই সরল রেখাতে এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে 1। তাহলে ভাই এখানে শুধু অজানাটাকে কে, এই সমীকরণটা সমাধান করলে কি কে এর মান বেরোবে না? কি বলেন? ওকে, তাহলে কে এর মান বের করার একটা পদ্ধতি, সেটা কি সরল রেখাটা যদি কোনো বিন্দুগামী হয়। আর দুই নম্বর পদ্ধতি হলো ওই সরল রেখাটা যদি কোনো বিন্দু থেকে, ওই সরল রেখার যদি কোনো বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া থাকে, লম্ব দূরত্ব দেওয়া থাকে, মানে এটা একটা বিন্দু মনে করেন 2, 3, আর এটার থেকে এই যে এটা একটা সরল রেখার সমীকরণ, সেটা কত? এই যে আগের মতো মনে করেন 2, 4y প্লাস কে ইকুয়াল টু 0, মানে এটা হলো তার সরল রেখার সমীকরণ। আর লম্ব দূরত্ব মনে করেন দেওয়া আছে 4। তাহলে আমরা এই যে লম্ব দূরত্বের যে একটা সূত্র শিখছিলাম, সূত্রটা কি মনে আছে? আর ইকুয়াল টু পুরো সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে আছে আপনাদের? এগুলো ভুলে গেলে চলবে না ভাই। লম্ব দূরত্বের সূত্র, লম্ব দূরত্বের একটা সূত্র পড়ছিলাম, এই যে খেয়াল করেন কিভাবে দেখাই।
এই জন্য আজকে মনে করে দিতেছি, আমি কিন্তু নেক্সট থেকে আর মনে করে দেবো না। দেখেন এরকম করে লম্ব দূরত্ব সূত্র বের করছিলাম। দূরত্ব বের করার সূত্র টোটাল 3টা। এই যে এখানে একটা বিন্দু ছিল, মনে করেন যে পি কিউ, আর এই যে এটা একটা সমীকরণ ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটার এই যে এখানে যদি দূরত্ব হয় কত আর, তাহলে আমরা আর বের করতে পারি। শর্ত কি পুরো সমীকরণটা হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই এক্স এর সাথে যা থাকে হোল স্কোয়ার, ওয়াই এর সাথে যা থাকে এক্স এর সাথে যা থাকে তা হোল স্কোয়ার, ওয়াই এর সাথে যা থাকে তা হোল স্কোয়ার, এই যে রুট ওভার। আর এখানে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। এই সূত্রটা মনে পড়েনি আপনাদের এখনো? মনে পড়ছে? যাই হোক, অনেকে হয়তো বা করেননি ভাই। পিছনের পড়ালেখা দেখেন, আপনারা প্রয়োজনে আরো 10 দিন পরে ক্লাস করেন, তাও ওই যে ট্রিক্সগুলো আর সূত্রগুলো প্র্যাকটিস করে তারপরে ক্লাস করেন, তাহলে আপনাদের উপকার হবে। না হলে ভাই 2 মাসে ওই 800 টাকা, যে 800 টাকা আমাকে দিবেন ওই টাকাটা আপনাদের নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি তো আপনাদের সাথে আছি, তারা ওরা নাই। পিছনগুলো ঠিক করে তারপরে আমার সাথে সাথে চলেন, তাহলে আপনাদের উপকার হবে। যাই হোক, তাহলে কে এর মান বের করার 3টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো কোনো বিন্দুগামী, 2টা পদ্ধতি হলো এই যে এরকম লম্ব রেখার দূরত্বর সূত্র যদি ব্যবহার করেন তাহলে কে এর মান বের হয়ে যায়। যখন আমার দরকার লাগবে তখন আমি করে দেব। আরেকটা দূরত্বর সূত্র আছে, এই যে 2টা সরল রেখার সমান্তরাল রেখার দূরত্ব, এটা যদি একটা রেখা হয়, এটা যদি একটা রেখা হয়, তাদের সমান্তরাল দূরত্ব যদি দেওয়া থাকে তাহলেও সমীকরণের কে এর মান বের করা যায়। সমান্তরাল রেখার দূরত্বর সূত্র কি মনে আছে 2-1 জনের? ওই যে ওয়াই পর্যন্ত যা থাকে তাই, পুরো সমীকরণ লিখতে হয়। হ্যাঁ, এই যে সমীকরণ ধরেন, মনে করেন ধরলাম এটা এক্স ওয়াই, শালা মনে করেন যে দূর, মনে করেন এর সমীকরণ হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, আর এদের সমীকরণ হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু 0। তাহলে এদের দূরত্ব যদি হয় আর, তাহলে আর বের করার সূত্র পড়ছিলাম আমরা সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে পড়ছে ভাই? মনে পড়ছে? আচ্ছা, মনে না পড়লে একটু দেখে নিন। তাহলে দূরত্ব কে এর মান বের করার মূলত 3টা পদ্ধতি। একটা হলো কোনো একটা বিন্দুগামী, এটাও করাইনি আপনাদের, কি সরল রেখার সব সূত্র দেখাইনি? বলেন কি, তাহলে আমি ক্লাসে আসলাম কিভাবে? একটি রেখা, আচ্ছা এগুলো দেখেন তো, 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ দেখাচ্ছি। 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এক্স অক্ষের 1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ দেখাইছি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ দেখাইছি। উভয় অক্ষ ছেদকারী, এটাও দেখাইছি। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করে যে উভয় অক্ষকে ছেদ করে এবং মূল বিন্দু হইতে যার দূরত্ব, এটাও দেখাইছি। মনে পড়ছে আমার? এগুলো দেখাইনি মনে হয় না? লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ দেখাইনি। আচ্ছা, তারপরে দূরত্বর সমীকরণ দেখিনি, এই যে সমদ্বিখণ্ডকের সমীকরণ দেখাইছি, তাই না? ওকে, কোন বিন্দু থেকে রেখার দূরত্ব, এটা দেখাইনি, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আজকে আমি এই দিকে আর আসবো না আমি। তাহলে ভাই আজকে আমি ওই অঙ্কটা মোটামুটি যতটুকু পারি বুঝাই আপনাদেরকে সলভ করে দিই। নেক্সট দিনে, আজকে কত তারিখ? আজকে হলো 5/4/2021। নেক্সট দিন থেকে আমার এখান থেকে ক্লাস শুরু হবে। ওকে ভাই, আমি তার ভিতরে কিছু কিছু ট্রিক্স আপনাদেরকে বুঝাইয়ে দিছি, যেগুলো বাকি থাকবে সেগুলো বুঝাই দিব, আর এই যে এগুলোও বুঝাই দিব, দিয়ে আমরা আবার ওই অঙ্কগুলোতে চলে যাব। ঠিক আছে, আমি অঙ্কটা তাহলে শেষ করে ফেলি। আচ্ছা না, আমি এই অঙ্কটাও শেষ করব না ভাই, কারণ এই অঙ্কের ভিতরে অনেক কথাবার্তা আছে। একটা অঙ্ক আমার পরবর্তীতে 10টা 15টা 20টা অঙ্কের উপকার করবে, বুঝছেন? কারণ এখন যে অঙ্কটা আমি ধরছি, এই অঙ্কটা আমি যেভাবে করব, সরল রেখার সি একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের 80% অঙ্ক খালি এই সূত্র দিয়ে শেষ।
সুতরাং আগের 4টা অঙ্ক আপনারা কি সবাই বুঝছেন? মোটামুটি ট্রিক্স বা যত যা বলছি আপনারা কি বুঝছেন আগের 4টা অঙ্ক? তাহলে আপনাদের কাজ হলো ওই আগের 4টা অঙ্ক ধীরে 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 4-5 বার প্র্যাকটিস করা, ধীরে 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 4-5 বার প্র্যাকটিস করা, করে আমার ওই ট্রিক্স, আমার ওই সূত্র, ওই জিনিসগুলো একটু একেবারে আপনাদের মাথার ভিতরে একটু নেওয়া, ঠিক আছে? আমি তাহলে আজকে ওই অঙ্কটাও মনে করেন যে আজকে করিনি। কোন অঙ্ক? এই যে লাস্টের 5 নম্বর অঙ্কটাও আমি করিনি। ওই অঙ্ক থেকে সামনের দিনে আমি ক্লাস শুরু করব। সামনের দিনে আগে ওই ট্রিক্স আর সূত্রগুলো আপনাদেরকে দেখাবো, তারপরে হচ্ছে আমি আপনাদের ক্লাস শুরু করব, ঠিক আছে? আজকে তাহলে এ পর্যন্তই। আজকে অনেক কথা বলছি, আজকে আর ভালো লাগতেছে না। তাছাড়া মানে ওইদিকে গেলে আমার কম করে হলে আরো 40 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ ভাই, দুটা করে নিতে চাচ্ছি, রবিবার আর হচ্ছে যে বৃহস্পতিবার, দুটা করে নিতে চাইতেছি। আবার একটু সামনের দিকে যাই, যদি ক্যালকুলাস ভাই যখন শুরু করব তখন বলবো। আপাতত 8-10 দিনে শুরু করতেছি না, আপনাদের ওই যে রিটেন পরীক্ষাটা শেষ হইলে নেওয়ার ইচ্ছা আছে। এখন ওই যে আমার বীজগণিতে একটা ব্যাচ বাকি আছে, কিছু ক্লাস, ওই ব্যাচটা আমি একটু শেষ করব। আরেকটা কাজ আমি করতেছি, সেটা আপনাদেরকে একটু নিউজ দিয়ে রাখি, আপনারা পারলে আমাকে সহযোগিতা করেন। সেটা হচ্ছে যে এই কম্পিউটার ডিপার্টমেন্টের যারা অ্যাডমিশনে আসবে আগামী সামনের বার, যারা এখন 7ম পর্বে উঠতেছে, মানে 6ষ্ঠ পর্ব, এরকম যদি পরিচিত কেউ থাকে তাহলে আমি তাদের জন্য একেবারে এভাবে লাইভ না, একেবারে হোয়াইট বোর্ডে, যে পিছনে বোর্ড দেখতে পাচ্ছেন, একেবারে হোয়াইট বোর্ডে আমি ডুয়েট অ্যাডমিশনের জন্য ওদের ক্লাস শুরু করে দেবো। যেহেতু ওরা সামনের বার আপনার বেশি ক্লাস পাবে না, মানে সময় কম পাবে, তো যদি কেউ একেবারে কনফার্ম থাকে যে ডুয়েট অ্যাডমিশনে আসবে, মানে সিরিয়াস অ্যাডমিশনের ব্যাপারে, ওদেরকে বলবেন ওরা ফ্রি, মানে আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না, ওরা ফ্রি আমার ওই ক্লাসগুলো করতে পারবে, মানে আমার ক্লাসে জয়েন করতে পারবে। এখন আপনি মনে করতে পারেন যে ভাই আপনি তাহলে ফ্রি ওদের পেছনে সময় কেন দিবেন, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার তো কোনো ধান্দা আছেই, ধান্দা ছাড়া দুনিয়ার লোকে কোনো কাজ করে না। ওরা আমার ক্লাস করবে যতটুকু পারলো, ধরেন 30%ও যদি শেষ করে দিই, ওদের অ্যাডমিশনে হিউজ উপকার হবে। তো ক্লাস করার পরে যদি মনে হয় যে ভাইয়ের কোচিং থেকেই আমরা প্রিপারেশন নেব, ভাইয়ের কোচিং থেকে অ্যাডমিশন দেব, তাহলে ওরা জাস্ট মন চাইলে ডুয়েট অ্যাডমিশনে এসে আমার কোচিংয়ে ভর্তি হয়ে আমার মাধ্যমে প্রিপারেশন নিতে পারে, মানে এটুকুই আমার লাভ, তাছাড়া আমার আর কোনো লাভ নেই। এরকম পরিচিত কেউ থাকলে আপনি বলতে পারেন। ক্যালকুলাস ক্লাস ভাই কয়েকদিন পরে শুরু করি, আপনাদেরকে আরেকটু আগায়ের দিকে আর সামনের দিকে নিয়ে যাই, ঠিক আছে? আরেকটু সামনের দিকে নিয়ে যাই। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ভাই ক্যালকুলাস অথবা বীজগণিত একটু পরে করি, আপনাদের জ্যামিতি একটু আগায় নিয়ে তারপরে অন্য আরেকটা ইউনিট শুরু করবো নি।